আমাদের প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যা কাটে ট্রাফিক জ্যামে। আমরা জাতি হিসেবে কতটুকু সভ্য সেটারও যদি হাতে নাতে প্রমাণ পেতে চাই, তাহলে আমাদেরকে তাকাতে হবে রাস্তার দিকে। কিন্তু এগুলো কথা বলেই আসলে দায় এড়ানো যায় না। আমরা চেয়েছি বাংলাদেশের ট্রাফিক জ্যামের রুট লেভেল পর্যন্ত অনুসন্ধান করতে। আমরা খুঁজেছি শুধুমাত্র জ্যামের কারণে প্রত্যেকটা দিন কি পরিমাণ সময় নষ্ট হয়, প্রত্যেকটা মিনিটে কত শত কোটি টাকা লস হয়, কেন বা কি কারণে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছে না, ট্রাফিককে ঘুষ দিলে কি কি করা সম্ভব বাংলাদেশে। আমরা সার্ভে থেকে খোঁজার চেষ্টা করেছি ট্রাফিক জ্যাম নিয়ে স্বয়ং ড্রাইভাররাই কি বলছেন, কি মনে করছেন। আমাদের বর্তমানে 6 নম্বর বাসটা চালানো হয় একদিন পর একদিন। আমাদের মেকআপ করতে হলে আমাদের এই কাজটা করতে হয়। কি পরিমাণ মানুষ প্রতিদিন ট্রাফিক জ্যামে মারা যাচ্ছে, আর এর সাথে ট্রাফিক জ্যামের যোগসূত্রটা আসলে কোথায়? এত এত উন্নয়ন, মেট্রো রেল, উড়াল সড়ক, ফ্লাইওভার নির্মাণ করার পরেও কেন কেন কোনো ধরনের সমাধান হয়নি? এরকম আরও অনেক অনুসন্ধান, তথ্য, উপাত্ত আর সমাধান নিয়েই আমাদের আজকের ভিডিও। ট্রাফিক জ্যামের সাথে আমাদের নিত্যদিনের এত বেশি পরিচয় যে এটা আস্তে আস্তে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে। কখনো কখনো মনে হয় জীবন হয়তো এরকমই, এই সমস্যার সমাধান হয়তো কোনো দিনও সম্ভব না। কিন্তু আসলেই কি তাই? সমাধান কি কোনো দিনও সম্ভব না? উত্তর খুঁজতে আমাদেরকে ফোকাস করতে হবে ঢাকা শহরের এই তীব্র যানজটের একেবারে রুটে। মিলিয়ে দেখতে হবে সড়ক, মানুষ আর গাড়ির সূত্র। আমাদের রিসার্চের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো, আজকের এই বিশাল জ্যামের ঢাকা একদিনে তৈরি হয়নি, বরং এর শুরু কয়েকশো বছর আগে থেকে। এবং সময়ের সাথে সাথে ঢাকা হয়ে উঠেছে বাংলাদেশের একেবারে কেন্দ্রবিন্দু, সব কিছুর, সমস্ত কিছুর একেবারে মেইন পয়েন্ট। 16 জুলাই 1610, আজ থেকে প্রায় 500 বছর আগে মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান অনুযায়ী ঢাকাকে সুবা বাংলার রাজধানী করা হয়। আর তখন থেকেই ঢাকা ব্যবসা বাণিজ্যের, শিল্প সংস্কৃতির সব কিছুর কেন্দ্র হিসেবে গড়ে উঠতে শুরু করে। সেই সময় থেকেই বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় ভিড় করতে থাকে মানুষ। বলা যায় মুঘল শাসনের অধীনে ঢাকা শহর এই ভূখণ্ডের একটা গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে। সেখান থেকে শুরু হয় ঢাকার সেন্ট্রালাইজেশন। 1980-র দশক থেকে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে থাকে। বিস্তার ঘটতে থাকে গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন কলকারখানার। এই সময়ে ঢাকা হয়ে ওঠে অর্থনৈতিক অগ্রগতির মূল কেন্দ্র। আর যেখানেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, সেখানেই নানা রকম শিল্প প্রতিষ্ঠানের সদর দপ্তর গড়ে ওঠে। আর সেখানেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় কাজের জন্য ছুটে আসে, যা এই শহরকে আরও সেন্ট্রালাইজড করে তুলেছে। বর্তমান সার্ভে বলছে শুধুমাত্র ঢাকা শহরে 1,02,00,000-এর বেশি মানুষ বসবাস করে। 1980 সালে ঢাকার জনসংখ্যা যেখানে ছিল মাত্র 30 লাখ, সেখানে এখন 1,02,00,000। আ হিউজ গ্রোথ বিয়ন্ড ইমাজিনেশন, অ্যাট লিস্ট ফর মি। কিন্তু মেইন সমস্যাটা আসলে এই বিশাল জনসংখ্যায় না। হ্যাঁ, জনসংখ্যা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু প্রধান সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ন আর রাস্তাঘাট। ওকে, পুরো বিষয়টাকে আমি আরও সহজে ব্যাখ্যা করছি। ব্রিটিশ কলোনিয়াল আমলে ঢাকা ছিল এই অঞ্চলের কলোনিয়াল সেন্টার। সেই সময় থেকে ব্রিটিশরা আসলে যেভাবে ঢাকাকে নির্মাণ করেছে, সেটা কোনোভাবেই মডার্ন দুনিয়ার সাথে তাল মেলানোর মতো যোগ্য না। মধ্যে কথা, কোনো একদিন ঢাকা শহরে 1,02,00,000 মানুষ বসবাস করবে, এটা আসলে কখনোই কোনো ব্রিটিশ শাসক চিন্তা করে দেখেনি। ফলাফল এই তীব্র কনজাস্টেড ঢাকা নগরের রাস্তাঘাট। এখনো পর্যন্ত আমাদের রাস্তায় না আছে কোনো অ্যাম্বুলেন্সের লাইন, না আছে কোনো ফায়ার সার্ভিসের লাইন, গাড়ির পেছনে গাড়ি, হেঁটে পার হওয়ার জায়গা নেই, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এমনকি যেই অর্থনীতির চাকা ঢাকাকে সব কিছুর কেন্দ্রবিন্দু বানিয়েছে, জ্যামের কারণে সেই অর্থনীতি এখন তীব্র হুমকির মুখে। বিশ্বব্যাংকের একটি সূত্র বলছে ঢাকায় যানজটে প্রতি বছরে ক্ষতি 3 থেকে 5 বিলিয়ন ডলার। শুধু তাই না, ট্রাফিকের কারণে 2018 সালে ক্ষয়ক্ষতির পরিমাণ 37,000 কোটি টাকা। মাত্র 2 বছরের ব্যবধানে 2020 সালে ক্ষয়ক্ষতির পরিমাণ 56,000 কোটি টাকা। মাত্র 2 বছরের ব্যবধানে 37 থেকে 56, কেন ইমাজিন? দিনের পর দিন কি পরিমাণ ভয়াবহতার দিকে যাচ্ছি আমরা,
আর এভাবে চলতে থাকলে অর্থনীতির কি পরিমাণ 12টা বাজতে পারে অদূর ভবিষ্যতে, সেটাকে আপনি চিন্তা করতে পারছেন? ট্রাফিক জ্যাম যে শুধু আমাদেরকে অর্থনৈতিকভাবে ভেঙে ফেলছে বা ক্ষতিগ্রস্ত করছে, বিষয়টা আসলে এরকম না। আমাদের রিসার্চ থেকে এমন কিছু বিষয় উঠে এসেছে যেগুলো সত্যি চিন্তায় ফেলে দেবার মতো। আমরা সেগুলো নিয়েও ইনডেপথ আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের আজকের ভিডিওর স্পন্সর GoGiant নিয়ে কিছু কথা বলি। আমরা প্রত্যেকেই ঢাকার ট্রাফিকে বিরাট ক্লান্ত। ছুটি পেলেই এই যান্ত্রিক নগর ছেড়ে কোথাও ঘুরে আসলে খারাপ হয় না, কিন্তু ট্রাভেল প্ল্যানিং করতে গেলেই কিছু জিনিস মাথায় রাখতে হয়। ছুটি পাওয়া গেল কিনা, বাজেট কেমন হবে, কোন লোকেশনটা চুজ করা যায়, কোন সিজনে আসলে ঘুরে বেশি মজা, এরকম নানান রকম প্রশ্ন আমাদের মাথায় চলতেই থাকে। তবে ট্রাভেলের জন্য আমি প্রেফার করি টু চুজ দ্য বেস্ট সিজন অফ ট্রাভেল, যেটা এখন। আর ট্রাভেলের এই সিজনে GoGiant পাওয়া যায় অনেক ডিলস এবং অফার্স। এত সব অপশন থেকে পছন্দ মতো ফ্লাইট, হোটেল বা ট্যুর প্ল্যান, আর সাথে যে কোনো প্রয়োজনে বুকিংয়ের সব রকম সার্ভিসের সুবিধা তো আছেই। তাই এই সিজন অফ ট্রাভেলে আপনার ট্রাভেলকে একদমই রিল্যাক্সড রাখতে আমার মতো লিমিটলেসভাবে প্ল্যানিং করে ফেলুন GoGiant-এর সাথে। বাকি কথা কমেন্ট বক্সে। ব্যাক টু ভিডিও। ওকে, ট্রাফিক জ্যামের কারণে কত জায়গায় কতভাবে ক্ষতি হচ্ছে সেটা জানার আগে খুঁজে বের করা প্রয়োজন এই ট্রাফিক জ্যামের দায়ভারটা আসলে কার। এই দায়ভার কি শুধুই বিপুল জনসংখ্যা আর রাস্তার? জনসংখ্যা বাড়লেও রাস্তা 1 ইঞ্চিও বাড়ে না, এ কথা সত্য। অপরিকল্পিত রাস্তার কারণে জ্যাম লাগে, এটাও সত্য। কিন্তু এর ভেতরেও কাহিনী আছে বিরাট জটিল সমীকরণ। আর সেই সমীকরণকে মেলাতে হলে আমাদেরকে নজর দিতে হবে ট্রাফিক জ্যামের দায়ভার কত দিকে গড়াতে পারে। 2023 সালের 26 ডিসেম্বর কল্লোল মোস্তফার একটি আর্টিকেল প্রকাশিত হয়, যার শিরোনাম বিপুল ব্যয়ের পরেও ঢাকা কেন ধীর গতির শহর। আর্টিকেলে দেখা যাচ্ছে ঢাকাকে যানজট মুক্ত করতে 9টি উড়াল সড়ক ও সমজাতীয় অবকাঠামো নির্মাণে 19,373 কোটি টাকা, মেট্রো রেল নির্মাণে 33,472 কোটি টাকা এবং বিআরটি নির্মাণে 4,268 কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু তাতে ঢাকার যানজটের সমস্যার সমাধান একটুও হয়নি। সমাধান আসলে কেন হয়নি, আসুন সেটার উত্তর কয়েক ধাপে খুঁজে দেখার চেষ্টা করি। 2007 সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল 21 কিলোমিটার পার আওয়ার, আর বর্তমান গতিবেগ 4.8 কিলোমিটার পার আওয়ার। চিন্তা করা যায় একজন সুস্থ স্বাভাবিক মানুষ ঘন্টায় 5 কিলোমিটার বেগে হাঁটতে পারে। তাহলে হিসাব কি এটাই দাঁড়ালো না যে ঢাকার যানবাহনের গতি হাঁটার চেয়ে কম? প্রশ্ন উঠে আসে, আমরা কি তাহলে আদৌ আধুনিক হচ্ছি? ঢাকার যানজট সমস্যার মূল কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হলো গণপরিবহন বা রাস্তায় চলতে থাকা লোকাল বাসের বিশৃঙ্খলা। যাত্রী ওঠানোর কিংবা নামানোর সময় এদের যেন কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এরা যাত্রী তোলে, অথচ ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, পেছনের গাড়িগুলো যে জ্যামে পড়ে আছে তার কোনো রকম হদিসই থাকে না। এছাড়াও কার আগে কে যাত্রী তুলবে সেই প্রতিযোগিতায় এলোমেলোভাবে লোকাল বাসগুলো দাঁড় করায় গাড়ির ড্রাইভার হেল্পাররা, যেটা পুরোপুরি ইচ্ছাকৃত এবং পরিকল্পিত। অথচ তাদের কাছেই যখন জিজ্ঞাসা করা হয় ট্রাফিক জ্যামের আসল কারণ কি, তারা কি মনে করেন? তাদের উত্তরটা হয় একেবারে আইরনিক। সার্ভে বলছে যানবাহন চালকদের মতে ট্রাফিক জ্যামের প্রধান কারণ হলো ট্রাফিক নিয়ম ভঙ্গ করা, যা অন্যান্য কারণগুলোর মাঝে সর্বোচ্চ। সার্ভে আরও বলছে 80% যানবাহন চালক ট্রাফিক নিয়ম সম্পর্কে জানেন, তবে তাদের মধ্যে মাত্র 27% চালকই নিয়ম মেনে চলেন, আর 13% কখনোই নিয়ম আইন কারণ কোনোটাই মানেন না। এমনকি এরকম প্রচুর চালক আছে এই সমস্ত গণপরিবহনে যারা আসলে লাইসেন্স ছাড়াই গাড়ি বা যানবাহন চালায়। প্রশ্ন হলো, আইন কানুন না মেনে ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও এই সমস্ত ড্রাইভার বা যানবাহনগুলো কিভাবেই বা পার পেয়ে যাচ্ছে? যতবারই এই প্রশ্নের উত্তর খুঁজতে চাওয়ার চেষ্টা করা হয়েছে ততবারই উঠে এসেছে ট্রাফিক পুলিশের নামে ঘুষ খাওয়ার অভিযোগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধান বলছে সর্বোচ্চ 3টি ঘুষ গ্রহণকারী খাতের মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বিআরটিএ অন্যতম। অথচ শুধু একদিন যদি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে সমস্ত চিত্রই পাল্টে যায়। গত 3 নভেম্বর মাত্র একদিন অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনে 1682টি মামলা দায়ের করা হয়, যার জরিমানা থেকে উঠে আসে 63 লাখ টাকা। অথচ প্রতিদিন যদি এভাবে অভিযান পরিচালনা করা যেত তাহলে না কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর সাহস পেত, না কেউ মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলে ইচ্ছা করে জ্যাম বাঁধাতো। তবে শুধু গণপরিবহন আর ট্রাফিক পুলিশের উপর দায় দিয়েই কি আসলে এই সমস্ত হিসাব মিলে যায়? না, there is something missing in the puzzle। জনসংখ্যা আর রোডের হিসাব কষলাম, প্রতি স্কয়ার কিলোমিটারে ঘন বসতিও গুনলাম, কিন্তু একটা হিসাব
কিছুতেই মিলছে না, আর তা হলো প্রাইভেট কার। অ্যান্ড আফটার আ লট অফ সার্চিং উই ফাউন্ড ইট। ৩রা মার্চ ২০১৩ সালে ডয়েচে ভেলে একটি রিপোর্ট প্রকাশ করে, যার নাম ঢাকায় যানজটের সঙ্গে জনজট। রিপোর্টের একটি সেগমেন্টে দেখা যাচ্ছে ১৫% যাত্রী দখলে ৭০% সড়ক। কিন্তু কিভাবে? ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা এসটিপির হিসাব অনুযায়ী বর্তমানে ঢাকায় কম বেশি ১৫% যাত্রী প্রাইভেট গাড়িতে যাতায়াত করে। এই প্রাইভেট কারের দখলে থাকে ৭০%-এরও বেশি রাস্তা। বাকি ৮৫% যাত্রী অন্য কোনো ধরনের গণপরিবহন বা লোকাল বাস বা লেগুনা ইত্যাদি ব্যবহার করে। অর্থাৎ তারা সড়কের মাত্র ৩০% এলাকা ব্যবহারের সুযোগ পায়। তার মানে হিসাব এই দাঁড়ালো যে লোকাল বাস ড্রাইভার, লাইসেন্সহীন ড্রাইভার, এই ব্যক্তিগুলোকে, এই বিষয়গুলোকে আমরা আসলে যতটুকু দোষ দিলাম, তারা আসলে ততটুকু দোষ ডিজার্ভ করে না। তারা ডিজার্ভ করে 30% দোষ। মোদ্দা কথা, হিসাবটাকে এভাবেও দাঁড় করানো যায় যে ৭০% দায়ভার প্রাইভেট কারের। অর্থাৎ জনসংখ্যার হিসেবে শতকরা ১%-এরও কম মানুষের প্রাইভেট কার রয়েছে, কিন্তু সড়ক চলে গেছে প্রাইভেট কারের দখলে। আর বাকি ৯৯% ভুগছে ট্রাফিক জ্যামের রোষানলে। অবশ্য এসব বলেই বা লাভ কি? আমরা যত উন্নত হচ্ছি তত আমাদের নিজের প্রাইভেট কার কেনার স্বপ্ন উজ্জীবিত হচ্ছে। এতে জ্যাম লাগলো কি লাগলো না তাতে কি আসে যায়, কিন্তু এই ট্রাফিক জ্যাম যে আরো কত দিকে ক্ষতি করছে তা কি আমরা একবারও হিসাব করে দেখেছি? অনুসন্ধান বলছে ট্রাফিক জ্যামের কারণে কোনো জায়গায় যেতে নর্মালি যত সময় লাগে তার ৫৫% সময় কাটে জ্যামে বসে, যা অর্ধেকেরও বেশি। জাস্ট ইমাজিন, আমরা অর্ধেকেরও বেশি সময় পার করে থাকি ট্রাফিক জ্যামে বসে, কোনো কাজ ছাড়া, টোটালি ওয়েস্ট অফ টাইম, যেখান থেকে বিন্দু মাত্র আউটপুট বের হয় না। আর আমরা সবাই মিলে দিনে ৮২ লাখ ঘন্টা এভাবেই অপচয় করি কোনো কারণ ছাড়া। শুধু যে সময়ের অপচয় হয় তা না, সার্ভে বলছে ঢাকা শহরের ৭৩% মানুষ ট্রাফিক জ্যামের কারণে নানা রকম শারীরিক ও মানসিক রোগে ভুগছে, যার মাঝে আছে শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মানসিক চাপ, শ্রবণ সমস্যা, অপ্রত্যাশিত ঘাম ও ডিহাইড্রেশন, ক্লান্তি এবং চোখের সমস্যা। সবচেয়ে কষ্টের বিষয়, বেঁচে থাকার জন্য আমরা যেই শ্বাস নেই, সেই শ্বাসকষ্টেই ভুগছে ২৬% মানুষ। আফসোস, এটা কেমন জীবন? যানবাহন যখন এক জায়গায় অনেক সময় ধরে আটকে থাকে তখন দূষিত ধোঁয়া ওই জায়গা কেন্দ্রিক হয়ে ওঠে, কারণ আমরা যানজটে গাড়ির ইঞ্জিন চালুই রাখি। গাড়ি চলমান অবস্থায় ধোঁয়া বাতাসে উড়ে যায়, এজন্য ক্ষতি কিছুটা কমও হয়। কিন্তু সেই মানুষটার কথা চিন্তা করে দেখুন, ধরুন আপনি জ্যামে বসে আছেন যেখানে আপনার চারপাশকে গ্রাস করে নিয়েছে দূষিত ধুলা, বালি এবং ধোঁয়া। আপনার কি অবস্থাটা হচ্ছে? দূষণের কারণে ফুসফুসে অসুখ সহ নানা অসুখ হচ্ছে। গাড়ির ধোঁয়ায় রয়েছে সীসা। এছাড়াও গাড়ি এক জায়গায় আটকে থাকার কারণে যে ধোঁয়া নির্গত হয় সেটাকে বলা হয় ইনকমপ্লিট কম্বাস্টন। এতে কার্বন মনোঅক্সাইড, ডাইঅক্সিন, নাইট্রিক অক্সাইড, সালফার অক্সাইড এরকম নানা রকম গ্যাস বাতাসের সাথে সাথে মানুষের ফুসফুসে চলে যাচ্ছে। এতে করে সুস্থ ফুসফুসেও শ্বাসকষ্ট হচ্ছে। দিন দিন এই গ্যাস দ্বারা দূষিত বাতাসে নিঃশ্বাস নিতে থাকলে এসব গ্যাস রক্তে মিশে যায় এবং তখন তা ফুসফুসের স্থায়ী ক্ষতি করে। ফুসফুসের রোগ যেমন হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের প্রবণতাও বেড়ে যায়। এমনকি ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। চিন্তা করতে পারেন শুধুমাত্র একটা ট্রাফিক জ্যাম আমাদেরকে কি পরিমাণ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। এনিওয়ে, এভাবে তো আসলে চলা যায় না, সমাধান তো খুঁজতেই হবে। আমরা বেশ রিসার্চ করার পরে কিছু সমাধান দাঁড় করিয়েছি যেগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। নাম্বার 1, ঢাকাকে ডিসেন্ট্রালাইজড করতে হবে। সমস্ত অফিসিয়াল সদর দপ্তর, সমস্ত মন্ত্রণালয়, সমস্ত প্রধান স্থাপনা ঢাকাতেই হতে হবে, এরকম চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। ইতোমধ্যে যেসব প্রধান অফিস, কলকারখানা গড়ে উঠেছে সেগুলোকে সরিয়ে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরে স্থানান্তর করা গেলে ঢাকার ট্রাফিক জ্যামের উপর চাপ অনেকটাই কমবে। এছাড়াও বিকল্প বাইপাস রাস্তা বা সংযোগ সড়ক তৈরি করে দূরপাল্লার যে গাড়িগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকে সেগুলোর একটা ব্যবস্থা করা যেতেই পারে, যেন ঢাকার উপরে দূরপাল্লার গাড়ির চাপ কিছুটা হলেও কমে। অনেক দূরপাল্লার গাড়ি মেইন টাউন পর্যন্ত ঢুকে পড়ে, যা ট্রাফিকের চাপ আরও বাড়িয়ে দেয়। নাম্বার 2-এ এসে অনেকেই বলবে আরও নতুন নতুন ফ্লাইওভার, মেট্রো রেল আর নতুন নতুন উন্নয়নমূলক কাজ করতে, কিন্তু আমি এর অপোজিশনে স্ট্যান্ড নিব। আমি বিশ্বাস করি 20 তলা ফ্লাইওভার কিংবা 50 তলা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করেও লাভ নেই যদি মানসিকতার উন্নতি না হয়। মানসিকতার উন্নতি প্রয়োজন লোকাল পরিবহনের ড্রাইভারদের, যারা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রেখে যাত্রী তোলে।
মানসিকতার উন্নতি প্রয়োজন সেই সমস্ত ট্রাফিক পুলিশের যাদের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ ওঠে। উন্নতি প্রয়োজন তাদের যারা জেনে শুনে ট্রাফিক আইন মানতে চায় না। উন্নতি প্রয়োজন আমাদের যাদের কাছে সাকসেসের নিকটার স্কেল হলো একটা গাড়ি বা প্রাইভেট কার কেনা। যেই ট্রাফিক জ্যামে কষ্টের ভয়ে আমরা একটা গাড়ি কিনে এসিতে বসে আরাম করতে চাই, সেই জ্যামটা যে আমার গাড়ির জন্যই বেঁধে আছে এই হিসাবটা বোঝা কি খুব বেশি কঠিন? এসিতে না হয় আমি বসে আছি ঠিকই, কিন্তু সময় তো আমার ঠিকই অপচয় হচ্ছে। অথচ নিয়ম মেনে সবাই মিলে পাবলিক ট্রান্সপোর্টে উঠলে জ্যাম আর জ্যামই থাকতো না। 3 নম্বরে আমি বলতে চাই সরকারের উচিত পাবলিক ট্রান্সপোর্টের দিকে মনোযোগ দেওয়া। প্রয়োজনে বিআরটিসির লোকাল বাসগুলোর কোয়ালিটি আর কোয়ান্টিটি বাড়ানো, যেন গণপরিবহনে চড়তে গিয়ে ভোগান্তির শিকার না হতে হয় মানুষকে। 4 নম্বরে আমি বলতে চাই ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে। কোটি কোটি টাকা খরচ করেও যখন ঢাকার রাস্তায় সিগন্যাল লাইটকে কাজে লাগানো গেলই না, তখন এগুলোকে বাদ দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেওয়া যেতেই পারে। এক্ষেত্রে কাজ আরও সুস্পষ্ট এবং সহজ হবে। এই 4টি পয়েন্টের পাশাপাশি আমি একটা বোনাস পয়েন্ট যুক্ত করতে চাই সমাধান হিসেবে। রাস্তা আর ফুটপাতের জায়গা দখল করে বেআইনিভাবে যে সমস্ত হকার ব্যবসা করছে তাদেরকে সরাতে হবে। অনেকেই বলতে পারেন তাহলে তো হকারদের পেটে লাথি মারা হবে। খুব ভালোভাবে শুনবেন, আমি হকারদের পেটে লাথি মারার কথা বলছি না। আমি বলছি যে সমস্ত হকার বেআইনিভাবে রাস্তা কিংবা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদেরকে সেখান থেকে তুলে অন্য কোথাও হয়তোবা অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলেও যেতে পারে। আর তা না হলে তাদের দখলকৃত জায়গার কারণে যে ট্রাফিক জ্যাম বাঁধছে সেটাকে থামানো কোনোদিনও সম্ভব না। ফলাফল হকার ভাইদের পেট বাঁচাতে দেশের পেট খালি, ট্রাফিক জ্যামের কারণে দেশীয় অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান। এছাড়াও অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের জন্য অবশ্যই একটা ইমার্জেন্সি লেন থাকতেই হবে। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি অসম্ভব এ কথা ভুল। না হলে শিক্ষার্থীদের হাতে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব গেলেই এক মুহূর্তে সবকিছু ঠিক হয়ে যায় কিভাবে? থিঙ্ক অ্যাবাউট ইট, নাথিং ইজ ইম্পসিবল। ইটস আস, ইটস দ্য সিস্টেম হু কিপ থিংস অ্যাজ ইট ইজ। লেটস চেঞ্জ টুগেদার। চলুন একসাথে পাল্টাই।